মোবাইল এবং ল্যাপটপে ফরেনসিক করতে 2 মাস সময় প্রয়োজন, এটা সবাই বুঝে গেছে। ওকে ওকে আপু আপু এই লাগবে 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 যখন বিজ্ঞাপন আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেনসিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং ল্যাপটপে ফরেনসিক করতে 2 মাস সময় প্রয়োজন, এটা সবাই বুঝে গেছে। লেন্দি করার জন্য প্রসেসটাকে লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরও লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পরবর্তী শুনানির বিষয়ে কিছু বলছেন? পরবর্তী শুনানির বিষয়ে কোর্ট এখনো কোনো আদেশ দেন নাই। আমার দেশ প্রধান এখন সারা বিশ্বে আমরা যাকে মানবাধিকারের জন্য প্রশংসা করি, আমরা ভেবেছিলাম আমাদের দেশের দ্বার কে করেছে এমন একজন ব্যক্তি যার উপরে আমরা ভরসা করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ যেই ডিজি শফিকুর রহমান এখন নাকি তিনি আবার অন্য এক দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন। কিভাবে হলেন আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার এখানে আদালতে একটা মামলা চলছে, সেই মামলায় তার নাম রয়েছে ডিজি শফিকুর, সেখানে সে বানোয়াট মিথ্যা কথা বলেছে, এগুলোর ইনভেস্টিগেশন হয়নি এখনো। কিভাবে তাকে অন্য একটা দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হলো? এটা তো আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে। যখন বিদেশিরা জানবে সেই লোক আবার অন্য দেশে বিগত সময়ে কাজ করতে গিয়ে এক মিশরীয় নারীকে যৌন হয়রানি করে আমাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল ডিজি শফিকুর রহমানকে, সেরকম একজন সেক্সুয়াল অফেন্ডার আমার দেশকে বিদেশে রিপ্রেজেন্ট করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা এসে লেখে, কেমন করে সম্ভব হয়? কারণ আমার দেশের শাসন ব্যবস্থা সরকার তাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে সেই স্বৈরাচারী শক্তি। কারণ ডিজি শফিকুর রহমান সেই হাসিনার আমলে নিযুক্ত একজন ব্যক্তি এবং তারা এখনো সেই স্বৈরাচারী বিভিন্ন ট্রিক্স ইউজ করে এই সরকারকে মিসগাইডেড করছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিন হয়নি যে একজন কান্ট্রি টাইটেল হোল্ডার আমাকে বলছে যে মিস আর্ট বাংলাদেশ 2020, সেটা তো বহু বছর আগের কথা। এখন আমি মিস আর্ট বাংলাদেশ 2020 নই, আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। এই বছর না, গত বছরও ছিলাম। আমার পরিচয়টা জানুন, তখন এমনি বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয়। এখন পর্যন্ত আমি অবাক হয়েছি যারা খ্রিস্টান ধর্মের অ্যাম্বাসি অন্য আমাকে জানিয়েছে যে তারা চার্চে গিয়ে আমার জন্য দোয়া করেছে। এতখানি সহমর্মিতা যদি ভিন্ন ধর্মের মানুষ দেখাতে পারে, তাহলে আমার দেশের আমার ধর্মের মানুষরা কোথায়? আমার প্রশ্ন। কোরআন, জায়নামাজ, আমার যে বিয়ের আংটি সেটাও আমি তাকে ফেরত দিয়েছি এবং আমি যে জিনিসগুলো রেখেছি সমমূল্যে টাকা আমি তাকে ফেরত দিয়েছি। সেই সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি মহা বড়লোক, কিন্তু আমার সেই সামান্য টাকাও তিনি সাদরে গ্রহণ করেছেন। এবং হাস্যকর বিষয় হচ্ছে তাদের কোটি কোটি টাকার কাজে সাইনিং হতে পারে, কিন্তু তিনি নিজে খুব বড় লোক। এটা আপনারা কিভাবে বলেন? আপনারা যে বারবার বলেন যে টাকা দেখে, সম্পদ দেখে, আমার ব্যাকগ্রাউন্ড কি? আমি কোনো মডেল না, আমি কোনো গরিব ফ্যামিলির মেয়ে না। কি একটা শুনলাম কি বরিশাল থেকে পড়ালেখা করেছে, তাদের প্রতি আমার সম্পূর্ণ সম্মান, কিন্তু আমি জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই বাংলাদেশেরই হাই সোসাইটিতে বিকাউন্সের স্টুডেন্ট ছিলাম, এখানকারই শহরের উন্নত অঞ্চলে বড় হওয়া একজন পার্সন। আমার জন্য কখনোই মনে হয়নি যে ব্যক্তি হিসেবে তিনি মহা বড় লোক, কারণ তার যতদিন কাজ থাকবে সে কাজ করবে। এখন তিনি সাবেক হয়ে গিয়েছেন, আরেকজন রাষ্ট্রদূত এসেছেন, তিনি কাজ করছেন। আমাদের সরকারের অনেক মানুষ যখন বদলি হয়, বদলি হয়ে যায়। দুর্নীতি ছাড়া এখানে বড় লোক হওয়ার কিছু নেই। কাজের জায়গায় স্যালারি অনুযায়ী এটা এমন মহামারী কিছু না, এমন বিশাল অবাক করা কিছু নয়। হ্যাঁ, এবং বাংলাদেশেরও রাষ্ট্রদূত রয়েছে সৌদি আরবেতে। রাষ্ট্রদূত মানে সৌদির রাজা না। এবং আপনার যেটা প্রশ্ন, উপহার কেন নিয়েছিলাম, যখন নিয়েছিলাম তখনও সব কিছু নেইনি। আমাকে প্রচুর পরিমাণে দামি উপহার তিনি পাঠিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছেন। আমার প্রশ্ন, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এতটা নতজানু কেমন করে হয় যে একজন বিদেশি রাষ্ট্রদূতের উপহার তারা ডেলিভারি বয়ের মতন কাজ করে? তাদের কাজ তো হওয়ার কথা ছিল বাংলাদেশের উন্নতির জন্য কাজ করা, আমাদের ভাবমূর্তি রক্ষা করা। কেমন করে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি ডেলিভারি ম্যান হয়ে গেল? রায় বলতে এখানে রায়ের বিষয় কিছু নয়। মানে আমাকে একটা পিটিশন দিয়েছিলাম, এটা হচ্ছে ওনার 2টা পাসপোর্ট আছে, পাসপোর্ট ফের হচ্ছে আমরা বিজ্ঞ আদালত নিকটে আবেদন করেছিলাম। তো বিজ্ঞ আদালত আজকে আমাদের এই পাসপোর্টের আবেদনটা নামঞ্জুর করেছিল। এটাই আসলে আপু এটাই বোঝাতে চেয়েছি। আমাদের গত 31/8/2025 তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিল বিজ্ঞ আদালত, যেটা দিয়েছিলেন যে ওনার ল্যাপটপ, পাসপোর্টের ল্যাপটপ, মোবাইলের হচ্ছে আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য, এবং আইওটিগুলো ছিল যেন সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয়। কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে। মিসলিড করার পরে আমার যে মক্কেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে, তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট, ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন এবং ওনারা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন। এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই
ফরেন্সিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি। এবং আমাদের পাসপোর্টটা বলছে এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে হচ্ছে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না, ফরেন্সিক রিপোর্টটা আসুক তার পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে, যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নামঞ্জুর করেছে। এটা তো সবাই জানে, তাই এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেন্সিক করতে তো অলরেডি আদেশটা হচ্ছে 2 মাস, উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে ফেরত দেওয়া হচ্ছে, তখন দেয় না। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালতে আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং ল্যাপটপে ফরেন্সিক করতে 2 মাস সময় প্রয়োজন, এটা সবাই বুঝে। লেন্দি করার জন্য প্রসেসটাকে লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরও লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পরবর্তী শুনানির বিষয়ে কিছু বলছেন? পরবর্তী শুনানির বিষয়ে কোর্ট এখনো কোনো আদেশ দেন নাই, তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে, এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি ফরেন্সিক রিপোর্ট আসবে, এবং ফরেন্সিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামত ফেরত পাবো।